দর্শক, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জন মারা গেছেন। একই সময় দেশে ২৬৬ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত এমনটি শনাক্ত হয়েছেন। এই নিয়ে দেশে করোনায় মোট মারা গেছে ৭৫ জন আর মোট শনাক্তের সংখ্যা ১,৮৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে জয়ী হতে সবাইকে ধৈর্য ধরে ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। গত ২৪ ঘন্টায় ২,১৯০ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৬৬ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে আগের ২৪ ঘন্টার চেয়ে শনাক্ত কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০০ জনের বেশি, বাকিরা বাসায় বা কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন। আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ২,১৯০ জন। করোনায় আক্রান্ত হয়েছে ২৬৬ এবং মোট আক্রান্ত সংখ্যা হলো ১,৮৩৮। মৃত্যুবরণ করেছে ১৫ জন এবং মোট মৃত্যুবরণ করলেন ৭৫ জন। করোনা ভাইরাস পরীক্ষার পরিসর বাড়ানো হলেও তাতে মানুষের আগ্রহ কম বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাস এরই মধ্যে ৪০ জেলায় ছড়িয়ে পড়েছে জানিয়ে মন্ত্রী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। আমরা যদি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, একটু কষ্ট করি, তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। সাথে সাথে যত পারি পরীক্ষা করি, অপরকে পরীক্ষা করার জন্য উৎসাহিত করি। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন। একটু চেষ্টা করলে সকলকে। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক জানান, আক্রান্তদের বেশিরভাগই ২১ থেকে ৩০ বছর বয়সী। বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তির বয়স সীমা ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে শতকরা ২১%। এর পরবর্তীতেই রয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়স, শতকরা ১৯% মতন, এবং এরপরে রয়েছে ৪১ থেকে ৫০, যেটা ১৫% মতো। তিনি আরো জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের ৪৬% ঢাকায়, এরপর ২০% নারায়ণগঞ্জে, এরপর বেশি আক্রান্ত চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে। তবে ঢাকায় আক্রান্ত সবচেয়ে বেশি মিরপুর ও মোহাম্মদপুরে। আইডিসিআর এর পরিচালক জানান, আক্রান্তদের মধ্যে ৩২%কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি 68%কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাড়িতে অথবা হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে আমরা নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে দেশের বিভিন্ন জেলায় ৮ জন মারা গেছে। চট্টগ্রামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর, হবিগঞ্জ, খুলনা, বরিশাল ও নওগাঁয় মারা গেছে আরও ৬ জন। প্রতিদিনই দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমিতদের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছে মাশা আলমি। দিন যত যাচ্ছে দেশে করোনা পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হচ্ছে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে করোনায় আক্রান্ত একজন। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে আরো ৬ জন। হবিগঞ্জের মাধবপুরে করোনা উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বরিশালে মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সী এক নারীর। রাঙামাটির বাঘাইছড়িতে আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন। নওগাঁ শহরে ঢাকা ফেরত একজনের মৃত্যু হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ঢাকায় কর্মরত বেসরকারি ব্যাংকের পিয়ন। বরিশালে শেরে বাংলা মেডিকেলে করোনা উপসর্গ লুকিয়ে এক রোগী ভর্তি হওয়ায় পুরুষ মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে। কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ডাক্তার ও নার্সদের। পরে নমুনা পরীক্ষা করে জানা যায় রোগীটি করোনা পজিটিভ। বরিশালে নতুন ৫ জন সহ মোট করোনা পজিটিভ রোগী এখন ১৫ জন। খাগড়াছড়িতে আইসোলেশনে ভর্তি করা হয়েছে ৫ জন রোগীকে। লক্ষ্মীপুরে নতুন করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সাভারের ধামরায়ে এক নারী স্বাস্থ্যকর্মী সহ ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় ডাক্তার সহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মাশা আলমি, আরটিভি।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে এবার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলেই জরিমানা করার পাশাপাশি রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। অন্যদিকে লকডাউন থাকায় দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সরকারের নির্দেশনা না মানায় এখন করোনা সংক্রমণের ঝুঁকিতে পুরো দেশ। এমন অবস্থায় মানুষকে ঘরে রাখতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নিয়ম মানতে আগের চেয়ে বেশি তৎপরতা শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেগুলো অজুহাত আছে, যেমন বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হাসপাতালের রুগী, জরুরি ছাড়া কাউকে আমরা ছাড় দিচ্ছি না। কাজ না থাকায় চরম কষ্টে দিন পার করছে শ্রমজীবী মানুষ। সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হলেও সবার কাছে তা পৌঁছাচ্ছে না। সেনাবাহিনী এবার নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় ছিন্নমূল ও দরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হয়। যে আজকে প্রথমে পাইলাম, এই যে দৌড়লাম কিছু পাইলাম না। 3-4 পাইছি, মতির কাছে 3 কেজি করে চাইল, আর পাইছি নাই, আজকে প্রথম পাইলাম। পর্যায়ক্রমে তালিকা করে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেবে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে যে রেশন বরাদ্দ রয়েছে সেখানে মাননীয় সেনাপ্রধান বলেছেন যে এই ধরনের যে গরিব এবং ইয়ার আছে তারা তো একটু কম আবার তাদেরকে যেন আমরা বুঝাতে সমর্থ হই যে সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ঘরের মধ্যে থাকুন, আপনাদের কাছে আপনাদের ঘরের মধ্যে রেশন পৌঁছে যাবে। সো এই ধারাবাহিকতা আমরা এখানে আসছি। আপনারা জানেন যে আমরা বাড্ডায় দিয়েছি, এখন আমরা ভাটারায় এই বস্তিদের জনগণের মাঝে, দুস্থদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে রেশন দিচ্ছি। কেউ যেন খাবারের জন্য কষ্ট না পায় সেজন্য 50 লাখ মানুষকে রেশন কার্ড দেবে সরকার। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আমরা জানি ইতিমধ্যেই কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে সন্ধ্যার পর থেকে বাইরে বের হওয়া যাবে না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টার প্রতি মানুষ আসলে কতটা সচেতন হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর, কি দেখতে পাচ্ছেন আপনি চিত্র? তোরই আপনি জানেন যে আমাদের দেশে, বাংলাদেশে এখন পর্যন্ত 1838 জন করোনা আক্রান্ত হয়েছে, যার মধ্যে মোট 75 জন কিন্তু মৃত্যুবরণ করেছে। আর প্রথম যে করোনা রোগীটি শনাক্ত হয়েছে সেটি কিন্তু এই মিরপুর থেকে, মিরপুর টোল্লাবাগ থেকে, এবং মিরপুরটিকে এই টলারবাগের এই অঞ্চলটিকে কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখানটিতে এসে যা দেখলাম, এখনো কিন্তু এখানে অনেক মানুষই সচেতন হননি। সন্ধ্যা 6টার পরে যে বাসা থেকে বের হবে না এমন নিষেধাজ্ঞা জারি করা হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষ অলিতে গলিতে বিভিন্ন দোকানে কিন্তু আড্ডা দিচ্ছে বা অযথাই ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর যদি একটু তৎপরতার কথা বলি, তারা কিন্তু মেইন যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে তাদের তল্লাশি তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে অলিতে গলিতে কিন্তু তাদের তৎপরতা অনেকটাই কম, যেটি আরো মিরপুরে বা বিভিন্ন অঞ্চলে, যে অঞ্চলগুলো ভয়াবহ পরিস্থিতি রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু তৎপরতা আরো বেশি হওয়া দরকার ছিল, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি তাদের তৎপরতাটা অনেকটাই কম। আর এবং আমরা এই মিরপুর সহ আমরা কিছুক্ষণ আগে শ্যামলী, সেই সঙ্গে মোহাম্মদপুর, সেই সঙ্গে পূর্ব রাজাবাজার, তেজকুনিপাড়া সহ প্রত্যেকটি এলাকা ঘুরে দেখেছি যে সন্ধ্যা 6টার পর যে বাসা থেকে বের না হওয়ার যে নিষেধাজ্ঞাটি দিয়েছে সেটি কিন্তু অনেকেই মানছেন না। অনেকেই বাসায় থাকলে অনেকেই কিন্তু বাইরে ঘোরাফেরা করছে। আরেকটি তথ্য যদি আমি দিয়ে দিই, যে দুপুর 2টা থেকে যে দোকানগুলো বন্ধ করার কথা ছিল সেগুলো কিন্তু অনেক এলাকায় বন্ধ হয়নি। পাশাপাশি যে দোকানগুলো একদমই বন্ধ করে রাখার কথা, যেমন বিশেষ করে সেলুনের কথা, আমরা বিভিন্ন এলাকায় দেখেছি সেলুনের শাটার নামিয়ে কিন্তু ভিতরে তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো এই বিষয়ে সাধারণ যে জনগণ রয়েছে তাদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আরেকটু সতর্ক হওয়া দরকার যে এই বিষয়গুলো রুখে দেওয়ার জন্য, না হলে কিন্তু এই করোনার যে ভয়াবহতা সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা যাচ্ছে। তো তোরই এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। নিশ্চয়ই দীপ্ত, বিষয়টি আসলে উদ্বেগজনক। আশা করছি সাধারণ মানুষ সচেতন হবে এই বিষয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে এই বিষয়ে। ধন্যবাদ দীপ্ত। দর্শক, মিরপুর থেকে সেখানকার বাস্তব চিত্র তুলে ধরছিলেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাঁচামালের ট্রাকে যাত্রী বহন করা হচ্ছে। সকালে কাঁচামালের একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় দেখা যায় মানুষকে কাঁচা তরকারি কিংবা সবজির মতো ত্রিপল দিয়ে ঢেকে পারাপারের চেষ্টা চালানো হচ্ছে। 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায় করে এসব মানুষকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ট্রাক চালক। যাত্রীদের বেশিরভাগ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা ও গাজীপুর থেকে যাত্রা করে। মহাসড়কের 50 জায়গায় পুলিশের চেকপোস্ট থাকায় এই ধরনের পদ্ধতি অবলম্বন করছে অসৎ চালকরা। এলেঙ্গা হাইওয়ে ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পুলিশের কঠোর অবস্থানের মধ্যেও চাল করা বিভিন্ন কৌশলে যাত্রী বহনের চেষ্টা করছে।
দর্শক, টাঙ্গাইল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমরা দেখেছি অভিনব পদ্ধতিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাঁচামালের ট্রাকে কিভাবে যাত্রী বহন করা হচ্ছে, এবং আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন ধরনের আসবাবপত্রের ভেতর পলিথিনে মুড়ে যাত্রী পারাপার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এটি বন্ধে আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, চেকপোস্টগুলো কতখানি কার্যকরী, এ বিষয়ে কি দেখেছেন আপনি চিত্র? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেশ কিছুদিন যাবত এই ট্রাকগুলোতে কিন্তু এই যাত্রী বহন করা হচ্ছে, এবং সেটা হচ্ছে অভিনব পদ্ধতিতে ট্রিপল দিয়ে সেই যাত্রীদের ট্রাকের উপরে বসিয়ে রেখে কিন্তু সেই যাত্রীদেরকে পারাপার করা হচ্ছে। তো আমি আজকে যেটি দেখতে পেরেছি, তো এই একটি ট্রাকে মোড়ানো ছিল ট্রিপল দিয়ে, তবে হাইওয়ে পুলিশ সেই ট্রাকটিকে সন্দেহ হলে আটক করার পর যা দেখতে পাওয়া যায়, সেই ট্রাকের ভিতরে কিন্তু অনেকগুলো যাত্রী ছিল যারা কিন্তু সেই যমুনা নদী পার হয়ে বা বঙ্গবন্ধু সেতু পার হয়ে কিন্তু সেই উত্তরাঞ্চলের মুখী ছিল যারা, এবং যাদের গন্তব্য ছিল উত্তরাঞ্চলের দিকে। সেই ট্রাকগুলো কিন্তু এইভাবে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা বিভিন্ন পন্থায় তারা কিন্তু যমুনা নদী পার হচ্ছে বা উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। এই তারপরেও কিন্তু এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 50টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেই চেকপোস্ট বসানোর কারণেই এই ট্রাক চালকরা কিন্তু এই পদ্ধতি গ্রহণ করেছে, যাতে পুলিশ প্রশাসনের বা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা লোকজন যাতে বুঝতে না পারে যে এই ট্রাকটিতে যাত্রী বহন করা হচ্ছে বা এই ট্রাকটিতে যাত্রী আছে। তবে আমার হাইওয়ে পুলিশ এলাঙ্গার ইনচার্জ, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি জানিয়েছেন যে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আজকে যে ঘটনাটি হয়েছে বা যে ঘটনা হচ্ছে এই ট্রাকের ভিতরে যাত্রী পারাবারের বিষয়ে, ওনারা এরপর থেকে আরো সচেতন হবেন, এবং যে ট্রাকটিকে ওনারা সন্দেহজনক মনে করবেন বা যে ট্রাকটি সন্দেহ হবে এবং ট্রিপল মোড়ানো বা বিভিন্ন ওয়েতে সেই ট্রাকটিকে কিন্তু তারা চেক করছেন বা বিভিন্নভাবে থামিয়ে তাদেরকে কিন্তু দেখা হচ্ছে যে ট্রাকগুলোতে কোনো যাত্রী বহন করা হচ্ছে কিনা। আর এই মূলত হচ্ছে এই ট্রাকের মাধ্যমে কিন্তু বিশেষ করে যারা আসছেন এই রোড দিয়ে বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, তারা কিন্তু অধিকাংশই গাজীপুর, ঢাকা থেকে আগত বা নারায়ণগঞ্জ থেকে আগত। এরা বিভিন্নভাবে এই এলেঙ্গা বা টাঙ্গাইল বাইপাস বা বঙ্গবন্ধু সেতু পূর্ব পার এসে এই বিভিন্ন ওয়েতে এই যমুনা সেতু যেহেতু দিয়ে তারা যানবাহনের মাধ্যমে পারাপার হতে পারেন না, এই বিভিন্ন নৌকার মাধ্যমে কিন্তু এই সমস্ত লোকজন সেই তাদের গন্তব্যে পৌঁছে বা সিরাজগঞ্জের যাচ্ছে, সিরাজগঞ্জ থেকে তারা অন্য ওয়েতে পারাপার পড়ছে। এই হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ অবস্থা। কামাল, কোথাও কি নৌকাডুবির ঘটনা ঘটেছে, এরকম কোন তথ্য আপনার কাছে আছে? মানুষ যমুনা নদী পার হতে যে নৌকাডুবির ঘটনা ঘটেছে, এ বিষয়ে কি কিছু জানেন আপনি? হ্যাঁ, সেই বিষয়টি আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুরের দিকে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু সেতুর নিচে বা 14 নং পিলারের নিকট। ভুয়াপুর থানার ওসি রাশিদুল ইসলাম আমাকে জানিয়েছেন যেটা তা হচ্ছে ওই নৌকাতে কিন্তু 14 জন যাত্রী ছিল উনি বলেছেন, এবং 14 জন যাত্রীর মধ্যে 11 জন যাত্রীকে কিন্তু উদ্ধার করা হয়েছে, বাকি 3 জন যাত্রী এখনো নিখোঁজ আছে উনি জানিয়েছেন আমাকে। তো এই ওনাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ নিয়ে নাই। উনি কিছুক্ষণ আগে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এটাই আমাকে জানিয়েছেন যে 3 জন এখনো নিখোঁজ এবং 11 জন ব্যক্তি কিন্তু উদ্ধার করেছে। আর এই নৌকা দিয়ে যারা পারাপার হচ্ছেন তারা কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বিভিন্ন ওয়েতে এইভাবে ট্রিপল দিয়ে মোড়ানো বিভিন্ন ভাবে কিন্তু এই ট্রাকে করে কিন্তু তারা এই যমুনার এই পূর্ব পারে আসছেন, এবং পূর্ব পার থেকে নৌকা দিয়ে কিন্তু তারা সেই সিরাজগঞ্জ যাচ্ছেন। এইভাবে তারা পার হচ্ছেন। আর এই নৌকা ডুবির ঘটনা এখন পর্যন্ত কিন্তু সর্বশেষ যতটুকু উনি ভুয়াপুর থানার ওসি আমাকে জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু 3 জন নিখোঁজ আছেন। ধন্যবাদ কামাল। দর্শক, এতক্ষণ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর ডাক্তার মঈনের মৃত্যুতেই তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 95,619 কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসনের নির্দেশে দলীয় নেতাকর্মীরা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন স্থানে ত্রাণ চুরি ও বিতরণের অনিয়মের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, সরকারি দলের মাধ্যমে বিতরণ করায় এমন অবস্থা তৈরি হয়েছে। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য সামরিক বাহিনীকে যুক্ত করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রণোদনা দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। এছাড়া দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বলেও জানান তিনি। আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, একজন চিকিৎসকের সুরক্ষা আমরা দিতে পারি। প্রধানমন্ত্রী ঘোষিত 95,619 কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি কলে বলে হলেও এটি মূলত একটি সমন্বয়ের প্যাকেজ। প্যাকেজটি পর্যালোচনা করে দেখা যায় যে প্রণোদনা বলা হলেও মূলত অধিকাংশই ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ, যা বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী মহলকে দেওয়া হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। এতে সরকারের প্রণোদনা নিতান্তই অপ্রতুল। সর্বমোট 77,750 কোটি টাকা ঋণ প্যাকেজ ঘোষণা করা হলেও এর মধ্যে সরকার সুদের ভর্তুকি বাবদ দেবে 3,000 কোটি টাকা মাত্র। করোনা ভাইরাস সংক্রমণ কেন্দ্র করে বিএনপি অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবনে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি বলেন, করোনায় চিকিৎসক মঈনের মৃত্যু নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা মোটেও সমীচীন নয়। তিনি বলেন, এই দুর্যোগে জাতি হিসেবে বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে থাকলে করোনার বিরুদ্ধে জয় হবেই। ত্রাণ বিতরণে কোনো রকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানান ওবায়দুল কাদের। আজকে সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত হোক, এখানে ধনী দরিদ্র বিত্তবান গরিব কেউই রক্ষা পাচ্ছে না। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিয়েছে। কাজে এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা তোলা, সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। করোনার আড়ালে চোখ রাঙাচ্ছে গেল বছরের আতঙ্ক ডেঙ্গু, যেন মরার উপর খাড়ার ঘা। করোনার সঙ্গে লড়াই করে টিকে গেলেও ডেঙ্গুতে কি হাল হয় সে চিন্তায় আছেন নগরবাসী। এবছর ডেঙ্গুর প্রকোপ আরো বেশি হওয়ার আশঙ্কা আছে। এ অবস্থায় নতুন ওষুধ আমদানি করেছে সিটি কর্পোরেশন, যদিও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। ইউরোপ আমেরিকাকে লন্ডভন্ড করে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে তাণ্ডব চালানোর ইঙ্গিত দিচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে হিমশিম খেতে শুরু করেছে দেশের স্বাস্থ্য বিভাগ। করোনা ঝড়ের আড়ালে কয়েক মাসের বিরতি দিয়ে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে আরেক প্রাণঘাতী রোগ ডেঙ্গু। স্বাভাবিক সময়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দেখা মিলে কালে ভদ্রে, আর এখনকার লকডাউনের সময়ে অবস্থা আরো খারাপ হয়েছে। এই সুযোগে নগরবাসীকে কামড়ে নাস্তানাবোধ করছে মশা বাহিনী। মশার অনেক প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। তো গত বছরের মতো আবার ডেঙ্গুতে রূপ নাই কিনা জানি না, এমনি আমরা একটা আতঙ্কিতে আছি করোনা নিয়ে। বাসা বাড়িতে যাচ্ছেন হচ্ছে সিটি কর্পোরেশনের লোক ঠিক আছে করতেছে না, জাস্ট শুধু রাস্তা দিচ্ছে। ঢাকায় প্রতিটি নাগরিক সমস্যায় দুই সিটি কর্পোরেশনেই জনবল সংকটের যে অজুহাতটি তৈরি করেছে, এখানেও তার ব্যতিক্রম হলো না। তারপরও কার্যকর ঔষধ আমদানি করায় এবার অন্তত মশার উপদ্রব হবে না এমন আশা দিলেন। মশার এই খাঁচাগুলি আবার 24 ঘন্টা গ্লুকোজ সাপোর্ট দিয়ে রাখা হয় সিলগালা করে। মর্টালিটি যদি 80% উপরে যায়, 80%, তাহলেই আমরা এটা সন্তোষজনক বলি এবং এটা আমরা ওই ওষুধটা নেই। 3টা আলাদা আলাদা পরীক্ষায় স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া সাপেক্ষেই শুধুমাত্র ওষুধ আমরা মাঠে ইউজ করি। এ পর্যন্ত আমরা যেটা দেখেছি মাঠ পর্যায়ে এবং আমাদের ল্যাবের রিপোর্টে এটা কার্যকরী এবং এটা ভালো আমরা ফলও পাচ্ছি। তবে কীটতত্ত্ববিদরা বললেন, কীটনাশক যত ভালোই হোক, ঠিক সময়ে ঠিক জায়গায় দিতে না পারলে কাজে আসবে না। কীটনাশক বদল করেছে, যেখানে নতুন কীটনাশক আনা হয়েছে। আর কীটনাশক আমার ইফেক্টিভ হওয়ার পরেও কেন মাঠে মশা কমছে না? তখন মশা না কমার কারণ হচ্ছে কীটনাশকের সঠিক মাত্রা, সঠিকভাবে প্রয়োগ এবং সঠিক সময়ের পরপর প্রয়োগ। এই তিনটা যদি ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু ভালো কীটনাশক হলেও কাজ করবে না। এডিস মশার জন্য কীটনাশকের ব্যবহার যত কম করে পারা যায় তত ভালো। আর নিয়মিত ওষুধ না ছিটিয়ে লোক দেখানো কিছু করলে কাজ হবে না বলে মন্তব্য এই নগরবিদের। ওষুধ বিদেশ থেকে আনার পরে সেটাকে প্রক্রিয়া করে ছিটানোর যে কার্যক্রম, সেখানেও বিশাল দুর্বলতা। এখন পর্যন্ত ওষুধ আনা হয়েছে, তার প্রক্রিয়া করা 3-4 মাস ধরে
ব্যবস্থা করা যাচ্ছে না। সারা বছর দেখভালের মধ্যে দিয়ে তদারকির কার্যক্রমে এই বিষয় না আসবে, ডেঙ্গু থেকে মুক্তির কোনো সম্ভাবনা নাই। আর করোনার এই আক্রমণে এটি ভয়াবহ রূপ ধারণ করবে বলাই বাহুল্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত বছরের মতো সংক্রমণ এবছর হবে না। আশা করছি গত বছরের মতো এতটা ডেঙ্গুটা এই বছর হবে না, যেহেতু আমরা সবাইকে সচেতন করেছি এবং নাগরিক অবশ্যই সচেতন, না হলে কিন্তু ডেঙ্গু পেশেন্টের সংখ্যা কমতো না, অনেকটা কিন্তু কমে আসছে। আমরা এই জন্য আমরা কিন্তু অনেকটাই আশাবাদী যে এবার কিন্তু ওরকম গত বছরের মতো হবে না। তারপরে যদি হয়েও যায় আমাদের কিন্তু প্রিপারেশন গত বছর থেকে নেওয়া আছে। অবস্থা গত বছরের মতো নাজুক হলেও স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি আছে বলে দাবি করলেন তিনি। কোন কোন এলাকা আমার বেশি পাওয়া যাচ্ছে সেই এলাকা ভিত্তিক কিন্তু। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে আম্রকাননে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার SM মুরাদ আলী স্মৃতিসৌধ বেদিতে শ্রদ্ধা জানান। সেখানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া করা হয়। এ সময় জেলা প্রশাসক মুজিবনগর দিবসের শপথ হিসেবে ঘরে থেকে কোভিড-19 বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানান। সারা বিশ্বের ন্যায় আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ কোভিড-19 ভাইরাসে আক্রান্ত, যার ফলে সরকারি সকল অনুষ্ঠান জনসমাগম না ঘটিয়ে আয়োজন করা হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে রাজধানী লকডাউন থাকায় চরম খাদ্য সংকটে ভাসমান মানুষগুলো। সরকারি বেসরকারি ত্রাণ বন্টনে শৃঙ্খলা না থাকায় অনেকে খাদ্য সহায়তা পাচ্ছেন না। এই অবস্থায় সমাজের সবার কথা চিন্তা করে পরিকল্পিতভাবে ত্রাণ বিতরণের দাবি জানান ভুক্তভোগীরা। বিস্তারিত রয়েছে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। এক বেলা খাবার পেলে আরেক বেলা খাবার সংগ্রহের দুশ্চিন্তায় দিন কাটে রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাতের ভাসমান এসব মানুষদের। মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে ব্যস্ত রাজধানীর অফিস আদালত কাজকর্ম বন্ধ এবং সরকারি ছুটি ও লকডাউন ঘোষণার পর থেকেই তাদের এ দুরবস্থা। কিচ্ছু পাই না, গ্রামও পাই না, গ্রামে হাহাকার, গাছ পাই না, গাড়ি গুড়ি চলে না, কিছু না, এক গ্লাস পানি খাইয়া যে কিছু খামু এই ক্ষমতা নাই। বহুত মানুষ আটকা পড়েছি বাবা, কোন দিকে যাওয়ার মতো ক্ষমতা নাই, এখন একবারে নিঃস্ব বাবা। নগরীর শাহজাহানপুর, খিলগাঁও, সিপাহীবাগ ও তার আশপাশ এলাকার নিম্নবিত্তদের অনেকেই খাবার ও ত্রাণের আশায় বসে থাকেন রাজারবাগ পুলিশ লাইনের মোড়ে। এলাকায় সরকারি ত্রাণ পান না বলে এখানে এসেছেন বললেন অনেকে। আইসা যে বসে থাকি, কেউ একটু খিচুড়ি দেয়, কেউ একটু ভাত দেয়, কেউ একটু রুটি দেয়, ওগুলা খায়া খায়া বাঁচি। এদিকে পুরান ঢাকার ছিন্নমূলরাও বললেন তাদের আশ্রয় ও খাবারের কষ্টের কথা। 3 দিন ভাত কি চোখে দেখি না, খাইতে পারি না, এই রুটি যে সাহায্য এটি খায় চলতে আসি, কোনোদিন ভাঙাই টোকাই নেই, এখন পরে ভাঙাই টোকাই আসি, দেখি কিছু আহার খাইতে পারি কিনা। শিগগির এ দুর্দিন শেষ হয়ে সুদিন ফিরে আসবে এমন প্রার্থনা সকলের। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। গোপালগঞ্জে 345 কেজি সরকারি চাল জব্দ এবং চাল আত্মসাতে জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি সদস্য মান্নান শেখকে গ্রেপ্তার করেছে র্যাব 8। গেল রাতে সদর উপজেলার শুকতলারে মান্নানের বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। অন্যদিকে 18 বস্তা চাল জব্দ করা হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এ সময় কালোবাজারে চাল বিক্রির অভিযোগে ডিলার সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নড়াইলে টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে বিক্রির দায়ে 5 জনকে আটক করা হয়েছে। 60 বস্তার সরকারি চাল উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জে। গেল রাতে জেলার খোকসাবাড়ি ও বাগবাটি থেকে এই চাল সহ 3 জনকে আটক করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপে সরকারি চাল বেশি দামে বিক্রি করায় রফিকুল ইসলাম নামে এক ডিলারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার গোদাম থেকে 240 কেজি চাল জব্দ করা হয়। দর্শক, সংবাদ শেষ করব করোনা যুদ্ধে দেশের প্রথম শহীদ ডাক্তার মঈনের আত্মত্যাগের খবর দিয়ে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সিলেটে। সহকর্মীরা বলছেন এই চিকিৎসক ছিলেন মানব সেবায় নিবেদিত প্রাণ। সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাদের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন অভয় ইসলাম। কোভিড-19 সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানতে হয়েছে সিলেটের চিকিৎসক ডক্টর মঈনুদ্দিনকে।
ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে যোগ দেন চিকিৎসা সেবায়। 1 দশকের বেশি ছিলেন সিলেট MOG ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে। গেল 5 এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। সিলেটে 3 দিন রাখার পর তাকে আনা হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই চিকিৎসকের। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির যোদ্ধার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মীরা। ডিপার্টমেন্টাল কলিগ হিসাবে আসলে খুবই মর্মাহত। তার মতো একজন ভালো কলিগকে আমরা হারালাম। সবসময় সদালাপি এবং সবসময় মিশুক টাইপের ছিল এবং আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করত। কখনো কোনো সময় কোনো পয়েন্টে সে কারোর সাথে কখনো দ্বিধাদ্বন্দ্বে জড়ায়নি এবং খুবই সদালাপি, ধার্মিক, সৎ মানুষ ছিল এবং ভালো ডাক্তার ছিল। ওনার মানবিক গুণাবলী মানে বলে শেষ করা যাবে। উনি মানবিক পাবে অনেক, এরকম মানবিক গুণসম্পন্ন মানুষের খুঁজে পাওয়া যায় না। গরিবের ডাক্তার খ্যাত ডক্টর মঈনের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ। ফেসবুক দুনিয়ার অনেকেই এই ডাক্তারকে বীর উপাধি দিয়েছেন। চিকিৎসক হিসেবে তিনি যেমন দক্ষ ছিলেন, তেমনি ধৈর্য, মানসিক শক্তি ও মানবিক গুণাবলীর দৃষ্টান্ত ছিলেন তিনি। সহকর্মীরা বলছেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাপোর্ট পেলে তার মতোই শেষ পর্যন্ত রোগীদের সেবায় প্রস্তুত তারাও। বিমা প্রণোদনা কিছু না, আমাদের মনোবল বৃদ্ধি করুন, আমাদেরকে সাপোর্ট দিন, আমাদের পর্যাপ্ত PPE দিন, নিরাপত্তা সুরক্ষা সামগ্রী দিন। আমরা অবশ্যই করোনার বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারবো। তবে চিকিৎসকদের ধারণা, কমিউনিটি সংক্রমণের শিকার ছিলেন ডক্টর মঈন। উনি কিভাবে কন্টামিনেশন হয়েছে আর কোনো রেকর্ড নেই। কাজে উনি কমিউনিটি স্প্রেডের মাধ্যমেই সংক্রমিত হয়েছে। কোনো ব্যক্তির সংস্পর্শে হয়েছে এমন কোনো প্রমাণ নাই। সুনামগঞ্জের ছাতকে উল্টোর খুরমা ইউনিয়নে তার গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয় ডক্টর মঈনকে। এরই মধ্যে স্বনামধন্য এই চিকিৎসকের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভি ইসলাম, টিভি। বরাবরই বলে আসছি, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে রয়েছে আপনাদেরই RTV। দর্শক, RTV করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় ও রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান কিংবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন RTVর ফেসবুক পেজে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।